অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একটু সহ্য করো, এই তো আরেকটু সহ্য করো লিজা, আরেকটুখানি রাস্তা, আমি আছি তো তোমার সঙ্গে। নার্সিংহোম পৌঁছালেই সব ঠিক হয়ে যাবে। আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো। আজ যেন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। প্রকৃতি আজ প্রবল অশান্ত। সৃষ্টি সুখের উল্লাসে নাকি ধ্বংসের মত্ত প্রবাহে তা বোঝা দায়। সমস্ত বিশ্ব চরাচর জুড়ে যেন চলছে সেই প্রলয় লীলা। হয়তো অজানা অচেনা অন্ধকার জগৎ থেকে জেগে উঠবে কোনো অশুভ শক্তি। আকাশে বাতাসে তারই আহ্বান। এই পৃথিবীর বুকে স্বমহিমায় রাজ করবে সে। তার ভয়ঙ্কর করাল গ্রাস থেকে কি মুক্তি সম্ভব, নাকি ধ্বংস নিশ্চিত? আচ্ছা, ঋণ কি সবসময় শোধ করা যায়? তা যদি আবার হয় রক্তের ঋণ, আর সেই ঋণের বন্ধন থাকে স্বয়ং শয়তানের হাতে, তাহলে আমাদের আজকের গল্প লেখক দেবব্রত ভট্টাচার্যের লেখা রক্ততে হয়তো উত্তর পাবেন সেসবেরই। খানিকটা পাশ্চাত্য ঢঙে লেখা, বাংলার এক প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রেক্ষাপটে রচিত এই গল্পে রয়েছে এক বিভীষিকাময় রক্তবন্ধনের কাহিনী। আশা করি শ্রোতা বন্ধুদের অবশ্যই ভালো লাগবে আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস। প্রচণ্ড গর্ভযন্ত্রণায় কাতরাচ্ছে লিসা। বিহান দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নার্সিংহোমে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু অশান্ত প্রকৃতি তার চলার পথে অন্তরায়। লিসার কষ্ট সহ্য করতে পারছে না বিহান, কিন্তু পাহাড়ি আঁকা বাঁকা পথে এই দুর্যোগের রাতে সে বড় অসহায়। অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে বিহানের গাড়ি। গাড়ি চালাতে চালাতে পিছনে বসা লিসার উদ্দেশ্যে বিহান বলল, প্লিজ লিজা, আর একটু সহ্য করো, আমরা খুব তাড়াতাড়ি নার্সিংহোম পৌঁছে যাব। আমি আর পারছি না। কিন্তু রাস্তার বাঁকটা ঘোরার মুখেই বিহান দেখতে পেল একজন বৃদ্ধা ওই ঝড় বৃষ্টির মধ্যে হাত দেখিয়ে তাকে থামতে বলছে। কি করবে ঠিক বুঝতে না পেরে অনিচ্ছাকৃতভাবে প্রচণ্ড শব্দে ব্রেকটা কষতে বাধ্য হলো বিহান। সেই বৃদ্ধা তার গাড়ির সামনে এসে জানালার কাঁচের বাইরে থেকে কিছু একটা বলার চেষ্টা করছে। বৃদ্ধার পরনে ব্ল্যাক গ্রাউন্ড, মাথায় ব্ল্যাক টুপি আর পায়ে হন্টেড বুট, মাথায় ছাতা, বয়সের ভারে একটু নুচ্ছ। গাড়ির কাঁচ নামিয়ে বিহান জিজ্ঞাসা করল, কি ব্যাপার? বৃদ্ধা পিছনে সিটে বসা লিজাকে একবার আর চোখে দেখে কেমন অদ্ভুত গলায় বলল, Can you help me? আমাকে একটু নার্সিং হোমে পৌঁছে দেবে প্লিজ? কোন নার্সিং হোম? মুনল্যান্ড নার্সিং হোম। বিহান একটু অবাকই হলো। এই ঝড় বৃষ্টির রাতে এই বৃদ্ধার নার্সিং হোমে কি কাজ? দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। বোধহয় অসুস্থ কেউ নার্সিং হোমে আছে, কিন্তু এত কিছু ভাবার সময় এখন বিহানের নেই। পিছনের সিটে লিজা যে হারে কাতরাচ্ছে তাতে সময় নষ্ট করা যাবে না। আর কাকতালীয়ভাবে তারও গন্তব্য তো মুনল্যান্ড নার্সিং হোম। লিজা পিছনের সিট থেকে গোঙাতে গোঙাতে বলল, বিহান আমার খুব কষ্ট হচ্ছে, পারছি না। বিহান প্লিজ,
বিহান গাড়ির দরজাটা খুলতে খুলতে বলল, এই তো আমরা নার্সিংহোমের খুব কাছে এসে গেছি। আসলে লিজা, একজন বৃদ্ধা একটু হেল্প চাইছে, তাই। গাড়ির দরজা খুলতেই এক ঝলক কনকনে পাহাড়ি বাতাস হুড়মুড় করে গাড়ির মধ্যে ঢুকে পড়ল, সাথে কিছুটা বৃষ্টির ছাঁট। বৃষ্টির কারণে বাতাসটা বোধহয় একটু বেশি শিরশিরে, কেমন যেন হাড় ভেদ করে বুকের মধ্যে কাঁপুনি ধরাচ্ছে। দরজা খুলে বিহান বৃদ্ধাকে বলল, প্লিজ তাড়াতাড়ি উঠে আসুন। বৃদ্ধা তার হাতের ছাতাটি বন্ধ করে গাড়িতে উঠল। থ্যাংক ইউ সো মাচ। বিহান সময় নষ্ট না করে গাড়িতে স্টার্ট দিল। বৃদ্ধা লিজার পাশে বসতে বসতে লিজাকে একবার ভালো করে দেখল। ও গড, খুব কষ্ট হচ্ছে না? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। লিজা অসম্ভব গর্ভ যন্ত্রণায় ছটফট করছে, তাও তার মধ্যে কোনো রকমে বলল, থ্যাংক ইউ। আই এম সো সরি, তোমাদের অনেকটা লেট করিয়ে দিলাম। আই ডিডন্ট নো কি তোমার গাড়িতে একজন ডেলিভারি পেশেন্ট আছে, তাকে নিয়ে তুমি নার্সিং হোমে যাচ্ছ। আই এম সো সরি। ইটস ওকে। অ্যাকচুয়ালি লিজার আজ ডেলিভারি ডেট নয়, কিন্তু বিকেল থেকে এমন যন্ত্রণা শুরু হয়েছে, ডক্টর বললেন নার্সিংহোমে অ্যাডমিট করাতে, তাই নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎই যা বৃষ্টি শুরু হয়েছে, আর তার গতি এত বাড়ছে যে এই পাহাড়ি পথে গাড়ি চালানোই বিপজ্জনক হয়ে যাচ্ছে। এই পর্যন্ত বলে থামল বিহান। বৃদ্ধা লিজার দিকে তাকিয়ে ভালো করে জরিপ করে নিয়ে একটু শান্ত গলায় বলল, আসলে ইউ নো হোয়াট, আসা যাওয়া কিছুই তো আর আমাদের হাতে নেই না, সবই তার ইচ্ছে। তার যখন ইচ্ছে হবে সে তখনই আসবে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি কোথায় থাকেন? আর এই বৃষ্টির মধ্যে নার্সিংহোম যাচ্ছেন কেন? আপনি কি অসুস্থ, নাকি কেউ ভর্তি আছে? নো, আমি অসুস্থ নই। আসলে ওই নার্সিং হোমে আজ একজন আসবে, তাকেই আমি দেখতে যাচ্ছি। বিহান একটু অবাকই হলো। নার্সিংহোমে কে আসবে? যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি, সেই আসবে। তাই তো তাকে দেখতে যাচ্ছি আমি। আমি না গেলে সে খুব কষ্ট পাবে, প্রবলি খুব রাগও করতে পারে। I have to go. শেষ কথাটা বলার সময় বৃদ্ধার গলাটা কেমন যেন অদ্ভুত শোনালো। বৃদ্ধার হেয়ালি মাখা কথার মধ্যে কি এক অজানা ইঙ্গিত। এসব কথার মানে কি? কে আসবে নার্সিংহোমে? কে রাগ করবে? অবশ্য বিহানের এখন এত কিছু ভাবার সময় নেই, তাই মুখে আর কিছু বলল না। যথাসম্ভব গাড়ির গতি বাড়িয়ে এগিয়ে চলল মুনল্যান্ড নার্সিংহোমের দিকে। বৃদ্ধা লিজার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর একটু সহ্য করো, এভরিথিং উইল বি ফাইন। এই
মাতৃত্বের যন্ত্রণা, দিস পেন আমাদের সব মেয়েদের সহ্য করতে হয়। আফটার দ্যাট সব কষ্টের অবসান হবে। যখন তোমার কোল জুড়ে জন্ম নেবে একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান, your own child, সব কষ্ট দূর হয়ে যাবে। বাট রিমেম্বার, সব চাঁদই কিন্তু জ্যোৎস্না হয় না। রিমেম্বার, সব চাঁদে জ্যোৎস্না হয় না। লিজার এসব হেঁয়ালি একদম ভালো লাগছে না। যন্ত্রণায় তার সারা শরীর অবশ হয়ে আসছিল। মনে মনে বিরক্ত হলেও মুখে কষ্ট করে এক টুকরো হাসি ধরে রাখল। প্রবল গতিতে গাড়ি এগিয়ে চলল মুনল্যান্ড নার্সিংহোমের দিকে। কার্শিয়াংয়ের ছোট্ট শান্ত একটি শহর বুড়াং, চারিদিকে পাহাড় ঘেরা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। বিহান এবং লিজা এই শহরেই থাকে। এখানে বিহানের একটি নিজস্ব হোটেল আছে, নাম ব্লু স্কাই। শহরে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে, তাই বিহানের হোটেল ব্যবসা রমরম করে চলে। লিজা এখানকার একটি মিশনারি স্কুলের মিউজিক টিচার। দীর্ঘ 10 বছর বিবাহিত জীবনের পর লিজা অনেক সাধ্য সাধনা করে অবশেষে ঈশ্বরের আশীর্বাদে মা হতে চলেছে। মুনল্যান্ড নার্সিংহোমে পৌঁছে তড়িঘড়ি বিহান ভেতরে চলে গেল ডক্টরকে খবর দিতে। কাল বিলম্ব না করে ডক্টর এবং নার্সদের সহায়তায় লিজাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ডক্টর শান্তনু ত্রিপাঠী, গাইনোকোলজিস্ট। লিজার কেসটা তিনিই দেখছেন। তিনি বিহানকে আশ্বস্ত করলেন চিন্তা না করার জন্য এবং দ্রুত ভেতরে চলে গেলেন। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিহান শুভ সংবাদ শোনার জন্য অপেক্ষা করতে লাগল। হঠাৎই বিহানের মনে পড়ল তাদের সাথে আসা সেই বৃদ্ধার কথা। গাড়িতেই তো ছিলেন, কিন্তু তাড়াহুড়োয় বৃদ্ধার সাথে তো কোনো কথাই বলা হলো না। আর তাকে তো কোথাও দেখতেও পাওয়া যাচ্ছে না। হয়তো যাকে দেখতে এসেছিলেন তার কেবিনেই আছেন। সে যাকগে, কিন্তু বৃদ্ধার কথাবার্তা কেমন একটু অদ্ভুত ধরনের। কী সব যেন বলছিলেন, সে আসবে, এতদিন ধরে অপেক্ষা। বয়স হলে মানুষ একটু অসংলগ্ন কথাবার্তা বলে, এটা বয়সেরই দোষ। এইসব ভাবতে ভাবতে ধীর পায়ে বিহান ওয়েটিং রুমে গিয়ে চারপাশটা ভালো করে দেখল। ওয়েটিং রুমে তেমন লোকজন নেই। অবশ্য এই পাহাড়ি শহরে নার্সিংহোমে খুব একটা ভিড় থাকে না। এই মুহূর্তে বিহানের মাথার মধ্যে এক রাশ চিন্তা। কিছু ভালো লাগছে না। লিজার জন্য খুব কষ্ট হচ্ছে। আহারে, কি কষ্টই না পাচ্ছে মেয়েটা। এই কথাটা বলে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে অস্থির চিত্তে বিহান অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির বেগ বাড়ছে প্রবল গতিতে। থেকে থেকে মেঘের গর্জন আর উদ্দাম ঠান্ডা ঝোড়ো হাওয়া সব কিছু যেন এলোমেলো করে দিচ্ছে। পাহাড়ি বৃষ্টি এমনই বাঁধন ছাড়া, যেন বড্ড খামখেয়ালি। বিহান কিছুতেই স্থির হতে পারছে না। বাবা হওয়ার চাপা উত্তেজনা তাকে স্থির থাকতে দিচ্ছে না। তার থেকে যে বিষয়টি তাকে বেশি ভাবাচ্ছে তা হলো লিজার মাতৃত্ব। কনসিভ করার পর থেকেই নানান রকম অদ্ভুত জটিলতা লিজাকে জেরবার করে দিচ্ছিল। আশ্চর্যের বিষয় হলো এখন হিসেব মতো লিজার 8 মাস কয়েকদিন চলছে, কিন্তু তার গর্ভ
10 মাসের মতন স্ফুরিত হয়েছে। ডাক্তারি সমস্ত পরীক্ষা নিরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি, সবকিছুই ঠিকঠাক, যদিও সচরাচর এমন হয় না। শুনছেন? এই যে দাদা, শুনছেন? নার্সের ডাকে সম্বিত ফিরল বিহানের। আসলে অনেকক্ষণ ধরেই পকেটে থাকা মোবাইলটা বেজে চলেছিল। নার্স বিহানকে ডেকে সেই কথা বলতেই বিহান একটু ব্যস্ত হয়ে বলল, ও আচ্ছা, সরি, শুনতে পাইনি। থ্যাংক ইউ সিস্টার। নার্স মুখে হাসির রেখা টেনে তার কাজে চলে গেল। ফোনটা রিসিভ করতেই শুনতে পেল ওপারে মায়ের চিন্তান্বিত গলা। কিরে, ফোন ধরছিস না কেন? আর বৌমা কেমন আছে? ওকে তো ওটিতে নিয়ে গেছে মা, এখনো কোনো খবর আসেনি। আমি খুব চিন্তায় আছি রে। সুখবরটা পেলে আগে আমাকে জানাবি, মনে থাকবে তো? এমন করে কেন বলছো মা? নিশ্চয়ই মনে থাকবে, তুমি একদম চিন্তা করো না তো। আচ্ছা, এখন রাখছি। হ্যাঁ। এই বলে বিহান ফোনটা কেটে দিল। আর ঠিক তখনই বিহানের সামনে এক দীর্ঘ অতীত পথ আগলে দাঁড়ালো। কত কিছু মনে পড়তে লাগলো। লিজার সাথে প্রথম আলাপ, তখন বিহান হোটেল ম্যানেজমেন্ট পড়তে ব্যাঙ্গালোর গিয়েছিল। মূলত সে কলকাতার বাসিন্দা। প্রথম দিন ক্যাম্পাসে লিজাকে দেখেই বিহানের মনের বাঁশিতে বেজেছিল ভালোবাসার সুর। সেই সুর ছড়িয়ে পড়েছিল লিজারও মনে। সেই সুরের টানে একে অন্যের কাছাকাছি আসতে খুব বেশি সময় লাগেনি। লিজা বাঙালি নয়, তবু ওই অবাঙালি মেয়েটিকে কিছু দিনের মধ্যেই মনের কথা জানিয়ে দিয়েছিল বিহান। লিজারও বিহানকে অপছন্দ ছিল না, তাই দুজনের 4 হাত এক হতে সময় লাগেনি। কিন্তু বাড়িতে সে কথা জানাতেই বিহানের বাবা কঠোরভাবে বলেছিলেন, কোনো মতেই ওই বিধর্মী মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না। আমি কোনো মূল্যেই আমার বংশমর্যাদা নষ্ট হতে দেব না। তাই যতদিন বাঁচবো তার রক্ষা করার চেষ্টা করব। আর দরকার পড়লে আমার ছেলেকে ত্যায্য পুত্র করতেও আমি দ্বিতীয়বার ভাবব না। তিনি তার কথা রেখেছিলেন। যতদিন বেঁচে ছিলেন ছেলের মুখ দেখেননি। বিহানেরও বাবার উপর যথেষ্ট অভিমান হয়েছিল, তাই মান অভিমানের লড়াইটা ছিল তীব্র। বাবার মৃত্যুর পর মা বড় অসহায় হয়ে পড়ে। অবশ্য বিহান মায়ের ডাকে সাড়া না দিয়ে পারেনি। তবে কেন জানি না, আজ বাবার কথা খুব মনে পড়ছে। হয়তো আজ বিহান বাবা হতে চলেছে বলে। চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করছিল বিহানের। ঠিক এই সময় একজন নার্স এসে বিহানকে বলল, ডাক্তারবাবু তাকে চেম্বারে ডেকেছেন। বিহান আনন্দে আত্মহারা হয়ে বলল, ডেলিভারি হয়ে গেছে? লিজা কেমন আছে? প্রশ্ন শুনে নার্স মুখটা কাঁচুমাচু করে বলল, সে এত কিছু জানে না, তাকে খবর দিতে বলা হয়েছে, তাই সে খবর দিতে এসেছে। বাকিটা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে। এই বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে চলে গেল সে। বিহান উত্তেজনায় ফুটতে ফুটতে ডাক্তারবাবুর সাথে দেখা করতে ছুটল। ডাক্তারবাবু নিজের চেম্বারেই ছিলেন। বিহানকে দেখে একটু অদ্ভুতভাবে বলে উঠলেন, ভেতরে আসুন। লিজা কেমন আছে? আর বেবি? এমন অদ্ভুত ঘটনা আমার ডাক্তারি জীবনেই প্রথম। এও কি সম্ভব? আমি তো ভাবতেই পারছি না। ডাক্তারবাবুর কথায় বিহান একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বোধহয় একটু ভয়ও পেল। কি হয়েছে ডক্টর? কি অদ্ভুত ঘটনা? প্রত্যেকটা ইউএসজি রিপোর্ট নর্মাল ছিল। গত মাসে চেকআপের সময়ও সব ঠিক ছিল, সব কিছু নর্মাল। তাও এটা কি করে সম্ভব? বিহান আর নিজেকে ধরে রাখতে পারছে না। এক অনাগত আতঙ্কে তার হাত পা অবশ হয়ে আসছে। মাথার মধ্যে অজস্র চিন্তার জট পাকিয়ে যাচ্ছে। কি হয়েছে বলুন তো ডাক্তারবাবু? আমি আর টেনশন নিতে পারছি না। বেবি কি মৃত? সেটা হলেও তো একটা কারণ থাকতো, কিন্তু এ তো কি বিভৎস, কি ভয়ঙ্কর!
আপনি ভাবতেও পারবেন না মিস্টার চৌধুরী, ভাবতেও পারবেন না। আসলে আসলে মিসেস চৌধুরী একটা মাংসপিণ্ডের জন্ম দিয়েছেন। তার কোনো অবয়ব নেই। 8.5 মাসে বাচ্চা অপুষ্ট হতে পারে, তবে তবে অবয়বহীন কোনো মতেই নয়। এই কথাটুকু বলে অস্থিরভাবে মাথার চুলগুলো চেপে ধরলেন। বিহান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। তার পায়ের তলার মাটি টলছে, দরদর করে ঘামছে। সে চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। এ কি শুনছে সে? ডাক্তার ত্রিপাঠী বিহানের সামনে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, মিস্টার চৌধুরী, আর ইউ ওকে? একটু জল খান, ভালো লাগবে। গ্লাসটা 2 হাতে ধরে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে বিহান কাঁপা কাঁপা গলায় বলল, লিজা লিজা কেমন আছে ডাক্তারবাবু? ও কি জানে? না, ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, আর সেটাই তো চিন্তার। ওকে আর বাঁচানো যাবে না ডাক্তারবাবু। এই কথা শুনলেও বাঁচবে না। আপনি জানেন, একটা সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছিল, আর যদি শোনে ওর। ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ল বিহান। ডাক্তার ত্রিপাঠী ঘটনায় নিজেও খুব আহত, তবুও বিহানকে সান্ত্বনা সুরে বললেন, আপনি শান্ত হন। আমি জানি ওনার মেন্টাল হেলথ ভালো নয়, আর মিসেস চৌধুরী বাচ্চার জন্য কতটা অস্থির সেটাও আমার অজানা নয়, কিন্তু সত্যিটা তো বলতেই হবে, আর এ দায়িত্বটা আপনাকেই নিতে হবে। এবার বিহান নিজেকে সামলে নিয়ে অদ্ভুত কঠোরভাবে বলতে লাগলো, প্লিজ প্লিজ ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন। যত টাকা লাগে আমি দেব। একটা সদ্যজাত বাচ্চা আমার চাই। এই নার্সিংহোমে আজ নিশ্চয়ই কোনো না কোনো বাচ্চা জন্মেছে। আপনি কিছু একটা করুন প্লিজ। এসব আপনি কি বলছেন মিস্টার চৌধুরী? এখানে এসব হয় না। আর আপনি তো জানেন, পাহাড়ি শহরে এটা একটা ছোট্ট নার্সিং হোম। এখানে কলকাতার মতন 100 বাচ্চা জন্ম নেয় না। আর আজ এখানে শুধুমাত্র আপনার স্ট্রিট ডেলিভারিই হয়েছে। আমি যে লিজাকে খুব ভালোবাসি ডাক্তারবাবু। ওর কিছু হলে আমি মরে যাব। আর আপনি জানেন, আমার মা কত আশা নিয়ে কলকাতায় বসে আছে একটা শুধু সুখবর শোনার জন্য। কি বলবো তাকে? কি বলবো বলুন তো, কি বলবো? ঠিক এই সময় একজন নার্স এসে খবর দিল যে পেশেন্টের জ্ঞান ফিরেছে, আর সে বেবিকে দেখতে চাইছে। ডাক্তার ত্রিপাঠী নার্সের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে বললেন, আপনি যান, গিয়ে বলুন আমি আসছি। নার্স মাথা নেড়ে নিঃশব্দে চলে গেলেন। বিহান উঠে দাঁড়ালো। কি হবে ডক্টর? এখন ওনার কাছে যাওয়াটা দরকার। ওনার মেন্টাল কন্ডিশন বুঝে কিছু একটা তো বলতেই হবে। আমিও আপনার সাথে যাব। ডাক্তার ত্রিপাঠী কোনো কথা না বলে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন, সাথে বিপর্যস্ত বিহান। এক রাশ ভয়, অস্বস্তি, উত্তেজনা নিয়ে লিজার কেবিনের দিকে এগিয়ে চলল দুজনে। লিজার কেবিনে ঢুকে বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন ডাক্তার ত্রিপাঠী। এ কি দেখছেন তিনি? স্বপ্ন না সত্যি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এও কি সম্ভব? তবে আজ যা ঘটছে তাতে বোধহয় সবই সম্ভব। অবাক বিহানু, এ কেমন করে সম্ভব? তবে যে ডাক্তার বললেন লিজা একটা মাংসপিণ্ডের জন্ম দিয়েছে, তাহলে লিজার কোলে ওই সদ্যজাতটি কে, যাকে নিয়ে লিজা খুশিতে আত্মহারা?
মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কেবিনের দরজা খোলার শব্দে ডাক্তারবাবু এবং বিহানকে দেখে উচ্ছ্বসিত লিজা বলল, বিহান, বিহান দেখো, আমাদের আমাদের ছেলে কি সুন্দর হয়েছে না? দেখো দেখো দেখো, ওর চোখ দুটো কি ভীষণ নীল রঙের হয়েছে। আমার সোনা বাবা। কোনো রকমের দরজাটা ধরে ফেলল বিহান। তার পায়ের তলার মাটি কাঁপছে, তার দুই কানের মধ্যে বোঁ বোঁ করছে। বাকরুদ্ধ বিহান। ডাক্তার ত্রিপাঠীর অবস্থাও তথৈবচ। তিনি বোধহয় তার ডাক্তারি জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা কোনোদিনও দেখেননি। তার বিস্ফারিত দুই চোখে এক অদ্ভুত বিস্ময়। লিজা বিহানের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, কি হলো বিহান? বিহান দূরে দাঁড়িয়ে আছো কেন? এসে দেখো, কি সুন্দর দেখতে হয়েছে ছেলেটাকে। দেখো দেখো না। সোনা বাবা আমার, সোনা বাবা। এই বলে ছেলের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিহানের মুখে কিন্তু কোনো ভাষা নেই। অজানা আতঙ্কে বিস্ময়ের এক শীতল ভয় তার শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছিল। নীরবতা অবশ্য ভঙ্গ করলেন ডাক্তার ত্রিপাঠী। তিনি সমস্ত রকম উৎকণ্ঠা চেপে পায়ে পায়ে লিজার কাছে এসে লিজার কোলে বাচ্চাটাকে দেখে বললেন, মিসেস চৌধুরী, বেবি আপনাকে কে দিয়ে গেল? না, আসলে আপনার এখন একটু চেক আপের প্রয়োজন, তো তাই বেবি। না, আমার এখন কোনো চেক আপের দরকার নেই। আর আমি আমার বেবিকে দেখবো বলে কান্নাকাটি করছিলাম, তাই জন্যই তো একজন নার্স এসে দিয়ে গেলেন। এই তো এই তো বাবা, এই তো। কোন নার্স? কখন এসেছিল? লিজা কেমন সন্দেহের চোখে বিহানের দিকে তাকালো। কি ব্যাপার? কি এত কিছু প্রশ্ন কেন করছো? একজন মাঝবয়সী নার্স এসে একটু আগে দিয়ে গেলেন, তো কি সমস্যা? ডাক্তার ত্রিপাঠী পরিস্থিতি সামাল দিয়ে বললেন, আসলে আপনার তো সিজার হয়েছে, এক্ষুনি আপনাকে বাচ্চা কোলে দেওয়া ঠিক নয়, তাতে আপনার অসুবিধা হতে পারে। তাই মিস্টার চৌধুরী এসব কথা বলছিলেন। আচ্ছা, ইউ টেক রেস্ট, আমি আসছি। এই বলে ডাক্তার ত্রিপাঠী কোনো রকমে ঘর থেকে বেরিয়ে গেলেন। বিহান পায়ে পায়ে লিজার কাছে এগিয়ে এসে দেখল সত্যি সত্যি লিজার কোলে একটা সদ্যজাত বাচ্চা হাত পা নাড়ছে। ঠিক কি করা উচিত বা বলা উচিত কিছুই বুঝতে পারছিল না, তাই এক বিস্ময়ের দৃষ্টিতে লিজার দিকে তাকিয়েছিল। বিহানের মাথার মধ্যে এক অজানা অন্ধকার ধীরে ধীরে তার পক্ষ বিস্তার করছে। এখন সত্যের সামনে দাঁড়িয়ে সে, কে এই সদ্যজাত? কেই বা দিয়ে গেল তাকে, আর কেনই বা দিয়ে গেল? বাঁধনহারা প্রশ্নরা মাথার মধ্যে জট পাকাচ্ছে, কিন্তু কে দেবে উত্তর? হয়তো সময়। মাস তিনেক পর একদিন রোদ ঝলমলে সকালে বিহান গরম চায়ের সাথে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। দরজায় কলিং বেল বাজতেই বিহান উঠে গিয়ে দরজা খুলে দেখল একজন কম বয়সী মহিলা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। কাকে চাই? নমস্কার, আমি পর্ণা গোমস। আমাকে ডক্টর ত্রিপাঠী পাঠিয়েছেন বাচ্চার টেক কেয়ারের জন্য। ও আচ্ছা, ডক্টর ত্রিপাঠী পাঠিয়েছেন। আসুন, আপনি ভেতরে আসুন। এই বলে দরজা খুলে দিয়ে মেয়েটিকে ভেতরে আসতে অনুরোধ করলো। আপনি একটু বসুন, আমি লিজাকে ডেকে নিয়ে আসছি। মেয়েটিকে বসতে বলে বিহান ভেতরে চলে গেল। একটু পরে লিজা বাচ্চাটাকে কোলে নিয়ে এসে হাসি মুখে বলল, নমস্কার, আমি লিজা। আসলে আমি না একটা মিশনারি স্কুলে মিউজিক টিচার। এবার কিছুদিনের মধ্যে আমার লিভটা শেষ হয়ে গেলে আমাকে তো জয়েন করতেই হবে। তাই ডক্টর ত্রিপাঠীকে বিহান মানে আমার হাজবেন্ড বলেছিলেন ওই বাচ্চাটাকে দেখাশোনার জন্য একজনকে পাঠাতে। কথাটা শেষ হবার আগেই মেয়েটি উঠে এসে বাচ্চাটার দিকে তাকিয়ে কি ভীষণ শান্ত গলায় বলল, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আপনার ছেলে আমার কাছে খুব ভালো থাকবে।
কথাটা বলে বাচ্চাটার একটা হাত ধরতেই বাচ্চাটা যেন খুশিতে লাফিয়ে উঠল। মুখ থেকে অস্ফুট স্বরে কি যেন বলতে লাগলো, আর তার গভীর নীল দু চোখে যেন খুশি উপচে পড়ছে। লিজাও খুব খুশি হলো। যাক বাবা, আমার ছেলের যে আপনাকে পছন্দ হয়েছে এই অনেক, আমার আর কোনো চিন্তা রইল না। তা আপনি কবে থেকে আসবেন? আমি তো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, কাজটা যখন করতেই হবে তাহলে আর দেরি করে কি লাভ। লিজা এতক্ষণ লক্ষ্যই করেনি মেয়েটি তার সাথে লাগেজ নিয়ে এসেছে। একটু অবাক হয়ে লিজা বলল, ও, আমি একদম খেয়ালই করিনি। বেশ, আপনি আমার সাথে আসুন, আপনার ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লিজ কাম। কিছুদিন পর একদিন লিজা লক্ষ্য করলো পর্ণা যেন সবসময় কিছু একটা আড়াল করার চেষ্টা করছে। এমনিতে মেয়েটা ভালো, বাধ্য, তবে কেমন যেন সন্দেহজনক। একদিন দুপুরবেলা লিজা ঘরেই ছিল। হঠাৎ টমির কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে সে টমির ঘরে গেল। গিয়ে দেখে টমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। লিজা টমিকে কোলে তুলে নেবার জন্য হাত বাড়াতেই কান্না থামিয়ে টমি এমনভাবে লিজার দিকে তাকিয়ে রইল যে লিজার মেরুদণ্ড বেয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। কি তীক্ষ্ণ ভয়ঙ্কর দৃষ্টি, চোখ দুটো যেন দুটো গোল আগুনের গোলা, আর তাতে নীলমণি দুটো যেন জ্বলছে। উফ, কি পৈশাচিক সে দৃষ্টি! আর এক দণ্ড সেখানে দাঁড়াবার সাহস পেল না সে। ছুটে ঘর থেকে বেরিয়ে এলো, আর তার সারা শরীর ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে লিজা নানা রকম ভাবছিল, এও কি সম্ভব নাকি মনের ভুল? একটা বাচ্চার দৃষ্টি কি এত ভয়ানক হতে পারে? মনের মধ্যে হাজারো দোলাচল। হঠাৎ একটা খিলখিল করে হাসির শব্দে লিজা তাকিয়ে দেখল তার ঘরের দরজার কাছে বসে টমি খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে লিজা সব ভুলে গেল। এক দৌড়ে ছুটতে গিয়ে টমিকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলো। ম্যাডাম, একটা ভারী গম্ভীর গলার স্বরে চমকে উঠল লিজা। দেখল তার থেকে একটু দূরে দাঁড়িয়ে পর্ণা কেমন অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। ওকে দিন আমার কাছে, ও দুধ খাওয়ার সময় হয়ে গেছে। তুমি? আমি কিচেনে গিয়েছিলাম টমির জন্য দুধ গরম করতে, আর সেই ফাঁকেই ও ঘর থেকে বেরিয়ে এসেছে। টমি, দুধ খাবে এসো। পর্ণার গলার আওয়াজ শুনেই টমি লিজার কোল থেকে লাফিয়ে পর্ণার কোলে চলে যেতে চাইছে, যেন লিজাকে সে চেনেই না। পর্ণা আর কোনো কথা না বাড়িয়ে টমিকে লিজার কোল থেকে প্রায় ছিনিয়ে নিয়ে ঘরের দিকে চলে গেল। হতভম্ব লিজা শূন্য দৃষ্টি নিয়ে একা দাঁড়িয়ে রইল। কি হচ্ছে এসব? মাথার মধ্যে অজস্র প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। মাসখানেক পর একদিন রাতে লিজার কিছুতেই ঘুম আসছিল না। নানা রকম চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসছিল। লিজার আজকাল এমনই হয়েছে, ঘুম হয় না ঠিকঠাক, বা ঘুম হলেও কিছু ছেঁড়া ছেঁড়া স্বপ্ন তাকে ভয় দেখায়। সারা বাড়িতে কি এক নিস্তব্ধতা, আগের মতন যেন আলো বাতাস আসে না। রোদ এসে মেঝেতে কাটাকুটিও খেলে না, তার সাধের বাগানে কোনো ফুলও ফোটে না, প্রজাপতি আসে না, পাখিও আসে না। কি যে হয়েছে কে জানে। হঠাৎ একটা ফিসফিসিয়ে আওয়াজে লিজা চমকে উঠল। কেউ যেন আস্তে আস্তে কথা বলছে, কিন্তু কি বলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। লিজা বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন ঘন অন্ধকার,
থেকে থেকে পাইন গাছের পাতার শব্দ স্তব্ধতার বুক চিরে দিচ্ছিল। দূরে পাহাড়ের বুকে জ্বলে থাকা জোনাকির মতন আলোগুলো কি এক মায়াবী রাত্রি রচনা করেছে। দূরে কোথাও রাত চড়া পাখির ডাক কি এক শূন্যতা সৃষ্টি করছে। করিডোরে জ্বলে থাকা হলুদ মৃদু আলোটা কেমন যেন বিবর্ণ, আর কোনায় কোনায় অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। লিজা বুঝতে পারল না আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে, তবে থেমে থেমে খুব চাপা একটা আওয়াজ। কোনো কিছুই বুঝতে না পেরে ঘরেই ফিরে আসছিল লিজা, আর ঠিক তখনই আওয়াজটা খুব স্পষ্টভাবে শুনতে পেল সে। বুঝতে একটু অসুবিধা হলো না, আওয়াজটা টমির ঘর থেকেই আসছে। বিস্ময়ে অবাক হয়ে লিজা ভাবল, কি ব্যাপার, এত রাতে টমি ঘুমোয়নি, এখন খেলা করছে। পর্ণার গলা, পর্ণা এত কথা বলছে, বললি বা তো ফিস ফিস করেই বা কেন বলছে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এইসব ভাবতে ভাবতে টমির ঘরের দরজাটা একটু ফাঁক করতেই চমকে উঠল লিজা। সে দেখল পর্ণা টমিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। পর্ণার পিঠ অনাবৃত, বোঝা যাচ্ছে তার কোলে টমি রয়েছে, আর টমি যেন মায়ের কোলে পরম স্নেহে খেলা করছে। ঘরের উল্টো দিকের দেওয়ালে আলো আঁধারিতে তাদেরই একটা প্রতিচ্ছবি পড়েছে। পর্ণার খোলা চুল হাওয়ায় এলোমেলো উঠছে, তার মাথার দুপাশে শিং, তার সারা শরীরে অজস্র রং বেরঙের উল্কি আঁকা। কি পৈশাচিক ভাবে টমিকে কোলে নিয়ে হিসিয়ে গলায় বলছে, Little Tommy wants to play. শেষ লাইনটা বলার সময় প্রবল অট্টহাসিতে ফেটে পড়ছে পর্ণা, আর তার সাথে পাল্লা দিয়ে আনন্দে খিলখিল করে হাত পা ছুঁড়ে হাসছে টমি। কি নিষ্ঠুর ভয়ানক পৈশাচিক সে হাসি! To play. খেলবে তো? আর টমি মাথা নেড়ে আধো আধো গলায় চিৎকার করে কিছু একটা বলছে, কিন্তু তার ভাষা স্পষ্ট নয়। তারপর আবার সেই পৈশাচিক হাসি। লিজা আর দাঁড়াতে পারছে না, তার সারা শরীর থরথর করে কাঁপছে। এই মাঝরাতে ও কে, কি খেলার কথা বলছে, আর অমন করে হাসছেই বা কেন? এই বাচ্চাটাকে কে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে? কি সম্পর্ক ওদের? লিজার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হৃদস্পন্দন ঘোড়ার মতন দৌড়াচ্ছে। আর সহ্য করতে পারছে না লিজা। কোনো রকমে টলতে টলতে ঘরে এসে হাঁপাতে হাঁপাতে ঘুমন্ত বিহানকে সে ডেকে বলল, বিহান, বিহান ওঠো, ওঠো বিহান, ওরে ওরে পর্ণা নয়, ওঠো বিহান, বিহান ওঠো বিহান। কথা শেষ হবার আগেই ধর্মর করে ঘুম থেকে উঠে বসলো বিহান। কি হয়েছে লিজা? এমন করে হাঁপাচ্ছ কেন? শরীর খারাপ করছে? বিহান, আমার খুব ভয় করছে বিহান।
ও আমাদের কোনো ক্ষতি করতে এসেছে, আমাদের মেরে ফেলতে এসেছে। বিহান আমার ভয় করছে। বিহান খাট থেকে নেমেই সেন্টার টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে এসে লিজাকে দিল। নাও নাও, আগে জলটা খাও তো, তারপর শান্ত হয়ে বলো কি হয়েছে আর কে ক্ষতি করতে এসেছে। কি যে সব বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক নিঃশ্বাসে জলটা খেয়ে লিজা একটু শান্ত হলো। তুমি তুমি জানো, তুমি জানো পর্ণা। তুমি আবার শুরু করলে? প্লিজ লিজা, আমার এইসব টপিক নিয়ে আর কথা বলতে একদম ভালো লাগছে না। বহুবার বলেছো পর্ণাকে তোমার সন্দেহ হয়। পর্ণা আচ্ছা 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 বিহান, তুমি একটা কথা বলো। পর্ণা এত রাতে টমিকে কি খেলার কথা বলছে? আর বললেও অমর করে হাসছে কেন? আর তুমি জানো ও টমিকে। দেখো লিজা, তোমার ওকে অপছন্দ হলে ওকে রেখো না, তবে একটা কথা মনে রেখো, বাচ্চাকে সর্বক্ষণ দেখাশোনা করার লোক কিন্তু এখন পাওয়া সহজ নয়। আর তাছাড়া তোমার স্কুল রয়েছে, টমির দেখাশোনা কে করবে বলো তো? আমি তো সারাদিন কত ব্যস্ত থাকি, তাই বলছি মাথা ঠান্ডা করো। আর আমি তো আমার হোটেলে সুখিয়াকে বলেই রেখেছি লোকের কথা, লোক পাওয়া গেলে তখন না হয় পর্ণাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া যাবে। আচ্ছা শোনো, এখন এসব চিন্তা ছেড়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো দেখি। আসো, শোবে আসো। কথাগুলো বলে বিহান বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু বিহান এক অজানা আতঙ্কে চোখ বন্ধ করে টমির জন্মের কথা ভাবতে লাগলো। সে রাতে লিজা তো কোনো সন্তান জন্ম দেয়নি, তাহলে এই বাচ্চাটা কে দিয়ে গিয়েছিল টমিকে লিজার কাছে? আর আজ লিজা যা বলল তাতে বুঝতে কোনো অসুবিধা হয় না পর্ণা আর টমির কি সম্পর্ক। আরও আশ্চর্যের বিষয় হলো ডাক্তার ত্রিপাঠী অনেক খোঁজ করেও আজও জানতে পারেননি কোন নার্স সেদিন রাত্রে লিজার ঘরে এসেছিল। অবশ্যই ভয়ঙ্কর সত্যটা লিজা জানে না। বিহান কিছুতেই লিজাকে বলতে পারেনি সত্যটা। মনের মধ্যে এক চাপা অপরাধ বোধ মাঝে মাঝে তাকে অস্থির করে তোলে। কিন্তু বিহান বড় অসহায়। পর্ণাকে তারও মাঝে মাঝে সন্দেহ হয়। কি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। আর সেই দিনের কথা তো লিজাকে বলাই হয়নি। সেদিন বিহান একটু দেরিতে কাজে বার হয়েছিল। বেরোনোর আগে কি মনে হতে টমির ঘরে গিয়েছিল। পর্ণা তখন ঘরে ছিল না। টমি বিছানায় শুয়ে খেলা করছিল। বিহান কাছে যেতেই হাত পা নেড়ে খুশিতে খিলখিল করে হাসছিল। কিন্তু যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো টমির সারা মুখে লাল লাল কি সব লেগেছিল, ঠিক যেন রক্তের মতো। বিহান রুমাল দিয়ে মুছিয়ে দিতে যাবে, ঠিক এমন সময় পর্ণা কোথা থেকে ছুটে এসে কেমন হিসিয়ে গলায় বলেছিল, কি দেখছেন স্যার? টমি খুব দুষ্টু হয়েছে, যা ভাই তাই খেয়ে ফেলে। মুখে যে কি সব লাগিয়েছে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দিন দিন আমার কাছে দিন। পর্ণার চোখের দৃষ্টিতে কি এক শীতল অভিব্যক্তি ছিল। বিহান আর এক মুহূর্ত ওই ঘরে দাঁড়াতে পারিনি। বিহান চোখ বন্ধ করে সবকিছু ভাবার চেষ্টা করতে লাগলো। মনে মনে ভাবলো, এবার বিষয়টাকে একটু তলিয়ে দেখতে হবে। টমি কিন্তু কোনো মতেই আমাদের বাচ্চা নয়। তবে ও কে? কিছুদিন ধরে ডক্টর ত্রিপাঠীকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না। না, এবার দেখছি পর্ণার ব্যাপারে একটু খোঁজ খবর নিতেই হবে। বেশ কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলায় বসার ঘরে টমি খেলা করছিল।
বিহান সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কেমন খিলখিল করে হাসির শব্দে বিহান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে টমির দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। টমি যেখানে বসে খেলা করছিল তার উল্টো দিকের দেওয়ালে টমির একটা প্রতিচ্ছবি পড়েছে। সেখানেই চোখ আটকে গেছে বিহানের। এ কে মাটিতে বসে অমন ভয়ঙ্কর ভাবে খেলা করছে? দেওয়ালে যে প্রতিচ্ছবিটা পড়েছে সেটা তো একটা শয়তানের ছবি। টমির দিকে দৃষ্টি ফেরাতেই বিহান দেখল তার মাথার দুপাশে ছোট ছোট দুটো শিং। নীল চোখ দুটো যেন কি গভীর অতল স্পর্শী। সেখানে খেলা করছে কি তীব্র প্রতিহিংসা। এই বাচ্চাটা তাহলে সবকিছু বিহানের কাছে এলোমেলো হয়ে যাচ্ছিল। টমি বসে বসে যেন লাফাচ্ছে, তার সারা গাল ভরে লালায় মাখামাখি। মুখটা কি ভয়ানক, তাকানো যায় না। একটা শিশুর মুখ এত বীভৎস হতে পারে? বিহানের হাত পা স্থবির, ওঠার শক্তি নেই। চোখ মুখ অন্ধকার, অন্ধকার যেন আরো ঘন হয়ে তার চারপাশ ঢেকে দিচ্ছে। লিজাকে ডাকারও শক্তি নেই তার মধ্যে। হঠাৎ টমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে টলমল পায়ে বিহানের দিকে এগিয়ে আসছে, আর খিলখিল করে হাসতে হাসতে আধো আধো স্বরে কি যেন বলছে। সঠিকভাবে বোঝা যাচ্ছে না। বিহান আর নিতে পারছে না। তার মনে হচ্ছে সমস্ত শিরা উপশিরা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে গেল বিহান। বিহান, এই বিহান, আরে কি হলো বিহান? এই বিহান ওঠো। এই শরীর খারাপ করছে নাকি বিহান? বিহান, এই বিহান, বিহান। ডাকা ডাকিতে চোখ খুলে বিহান দেখল লিজা অঝোর নয়নে কাঁদছে। বিহানের শরীরটা খুব দুর্বল লাগছে, মাথাটা কেমন ভারী হয়ে আছে। তাও কোনো রকমে লিজাকে বলল, কাঁদছো কেন? আরে আমার কিছুই তো হয়নি, ও একটু মাথাটা ঘুরে গিয়েছিল। লিজা বিহানের হাতটা হাতে নিল। কি হয়েছিল তোমার বিহান? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছিল? পুরো বিষয়টা সামাল দিতে দিতে বিহান বলল, আরে আমার কিছুই হয়নি। টমি কোথায়? হ্যাঁ, টমি ও তো ঘরে আছে। ঠিক এই সময়ে একটা খিলখিল হাসির শব্দে লিজা আর বিহান তাকিয়ে দেখল তাদের ঘরের দরজার বাইরে পর্ণা দাঁড়িয়ে, আর তার কোলে টমি খিলখিল করে হাসছে। কই রে সোনা, আসো, এসো টমি, ভেতরে এসো, এসো সোনা, এসো। কিন্তু মুহূর্তে তার চোখ চলে গেল পর্ণার দিকে। চমকে উঠল বিহান। পর্ণার চোখ প্রতিহিংসার আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু কেন? কি চায় মেয়েটা? লিজার চোখেও এই দৃশ্য এড়ালো না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠে লিজা টমিকে কোলে নিতে যাবে, ঠিক এমন সময় পর্ণা অদ্ভুতভাবে বলল, ওকে এখন কোলে নেবেন না ম্যাডাম, ওর খাবার সময় হয়ে গেছে, আর ঠিক সময়ে খাবার না পেলে ও খুব রেগে যায়। আমি আসছি। এই বলে ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে চলে গেল। লিজার চোখে জল এসে গিয়েছিল। অভিমানের সুরে সে বলল, দেখেছ, দিন দিন পর্ণার সাহসটা কিন্তু বেড়েই যাচ্ছে। এমন একটা ভাব করছে যেন ওই টমির মা আর আমি যেন কেউ না। দেখো বিহান, আমি কিছু একটা করতে হবে। মেয়েটা ঠিক সুবিধার নয়। কি মতলব কে জানে? আমি কি ভাবছি জানো? ওই বিষ্ণু বল্লভ শর্মার সাথে একবার দেখা করব। কয়েকটা জিনিস আমার ঠিক ভালো লাগছে না। বিশ্ববল্লভ শর্মা? কে বিশ্ববল্লভ শর্মা? এই শহরের একজন নামকরা তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। বেশিরভাগ সময় বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়ায়। যত দরের ভূত বা পিশাচ হোক না কেন, ওনার কাছে সবাই জব্দ। তুমি কি খারাপ কিছু সন্দেহ করছো বিহান? তবে জানো তো, আমারও না পর্ণাকে একেবারে স্বাভাবিক মনে হয় না।
ঠিক এই সময়ে ঘরের সামনে থেকে একটা ছায়ামূর্তি সরে যেতেই লিজা চিৎকার করে উঠল, কে কে ওখানে? কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া নেই। শুধু এক রাজ দমকা হাওয়ায় ঘরের পর্দাটা দুলতে লাগলো। সেদিন রাত্রে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। পাহাড়ি বৃষ্টির কোনো লাগাম নেই। প্রকৃতি যেন প্রবল উদ্দামে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন যেন মহাপ্রলয়কে আহ্বান জানাচ্ছে। লিজা ঘুমিয়ে পড়েছে। বিহান জেগেই ছিল, ঘুম আসছিল না, তাই ফোনে গেম খেলছিল। হঠাৎই একটা হিসহিসে আওয়াজে বিহান বিছানা ছেড়ে নেমে এলো। আওয়াজটা কোথা থেকে আসছে দেখবার জন্য ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। এই প্রথম বিহানের মনে হলো এই বাড়িটা কেমন যেন পাল্টে গেছে। বাড়ির আনাচে কানাচে কি গাঢ় অন্ধকার যেন জমাট বেঁধে আছে। চারিদিকে যেন কিসের ফিস ফিস শব্দ। অন্ধকারে কে যেন হেঁটে বেড়ায়। কি একটা মনে হতে চোখটা সিঁড়ির ল্যান্ডিং এর দিকে আটকে গেল বিহানের। আর সে দেখল পর্ণা দাঁড়িয়ে আছে। সারা শরীর জলে ভিজে গেছে। মাথার চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে। একটা সাদা ফিনফিনে শাড়ি পরা, তাতে দেহের অধিকাংশই অনাবৃত। সারা শরীরের নানা রঙের উল্কি। সম্ভবত ছাদের দরজাটা খোলা। সেখান থেকেই বিদ্যুতের আলোর ঝলকানিতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পর্ণার মুখে নিষ্ঠুর মায়াবী হাসি, দুটো উজ্জ্বল নীল চোখে এক গভীর হাতছানি, চারিদিকে নেশা ধরানো মিষ্টি গন্ধ। বিহান নিজেকে সামলাতে পারছে না, যেন প্রদীপের শিখায় পতঙ্গ পুড়তে চলেছে। মন্ত্রমুগ্ধের মতন বিহান এগিয়ে যাবে, হঠাৎই পিছন থেকে তার হাতে একটা টান। থমকে দাঁড়ালো বিহান। পিছন ফিরে বলল, কে? পেছনে লিজা দাঁড়িয়ে। বিহান, কোথায় যাচ্ছ বিহান? আমার সাথে ঘরে এসো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো বিহান, ঘরে এসো। দিকভ্রান্ত বিহান হঠাৎ লক্ষ্য করল সিঁড়ির মুখে পর্ণা নেই। এই বৃষ্টির রাতে লিজাকে অসম্ভব সুন্দরী লাগছে। লিজা সুন্দরী, কিন্তু আজকে সৌন্দর্য যেন কিছু অন্যরকম। সেই প্রথম দিনের মতন, কিংবা তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। লিজা তার হাত ধরে ডাইনিং এর এক কোণে নিয়ে এসে ফিসফিস করে বলল, এমন বৃষ্টির রাতে একা একা কি করছো বিহান? আমি তো কখন থেকে তোমার জন্যই বসে আছি। এই বৃষ্টির রাতে তুমি, আমি আর লাস্যময়ীর মতন হাসতে লাগলো লিজা। তার এক রাশ খোলা চুল এলোমেলো হয়ে উঠছে। নিজেকে সামলাতে পারছে না বিহান। হাত বাড়িয়ে লিজাকে কাছে টানতেই চমকে উঠল সে। একি, লিজার চোখ এত নীল হয়ে গেল কি করে? লিজার কপালে রঙিন উল্কি, আর সেই মিষ্টি গন্ধটা বিহানকে পাগল করে দিচ্ছে। কোনো রকমে বিহান বলল, লিজা, এটা কবে করালে? খুব সুন্দর লাগছে তোমায়। আমি আবার নতুন করে প্রেমে পড়ে যাচ্ছি। আমি তো কবে থেকেই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি বিহান। এই বলে বিহানকে জড়িয়ে ধরল। লিজাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতে গিয়ে বিহান লক্ষ্য করল ধারালো কিছু একটা তার পিঠে ফুটে যাচ্ছে।
এবং সেটা এতটাই তীক্ষ্ণ যে ক্ষতস্থান থেকে তরল জাতীয় কিছু একটা তার সারা পিঠ বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে। প্রবল যন্ত্রণায় বিহান লিজাকে সরিয়ে দিতেই ফুঁসে উঠে হিসিয়ে গলায় লিজা বলে উঠল, আমি বড় অতৃপ্ত বিহান, আমাকে সরিয়ে দিও না। আমি তোমাকে এই পৃথিবীর সব সুখ দেব। এসো বিহান, এসো এসো। আচমকা বিহান লক্ষ্য করল লিজা তার কাছে নেই, বলা ভালো ঘরের কোথাও নেই। এদিক ওদিক তাকিয়ে বিহান ডাকল, লিজা, লিজা। কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ টমির কান্নার আওয়াজ ভেসে এলো পাশের ঘর থেকে। টমি খুব কাঁদছে। বিহান কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। তার সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। কোনো রকম টলতে টলতে টমির ঘরের দরজা ঠেলতেই আতঙ্কে কেঁপে উঠল বিহান। এ কি দেখছে সে? কে ওই ছায়া মানবী? কে? বিহান দেখল একটা বিভৎস ছায়ামূর্তি টমিকে কোলে নিয়ে দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। তার মাথার চুল শত সহস্র নাগিনীর মতো প্রতিহিংসায় ফুঁসছে। মাথার দুপাশে দুটো বাঁকা শিং বেরিয়ে এসেছে। সেই ছায়ামূর্তি সম্পূর্ণ নগ্ন, আর তার কোলে একটা ছোট্ট বাচ্চা, যার মাথাতেও ছোট ছোট দুটো শিং বেরিয়ে এসেছে। সম্ভবত সেই ছায়ামূর্তি তার কোলের বাচ্চাটিকে স্তন্যপান করাতে করাতে ভারী গলায় বলছে, হাঁচো কেন সোনা? তোমার জন্যই তো এত আয়োজন। এবার থেকে তুমি আর আমি এই পৃথিবীতেই বাস করব। শুধু তুমি আর আমি। পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল কন্যা। বিহানা সহ্য করতে পারছে না, সারা শরীর কাঁপছে, বুকের মধ্যে শত সহস্র ঘোড়া ছুটছে। এবার বুঝি পড়ে যাবে সে। ঠিক এই সময় কেউ একজন তাকে ধরে ফেলল। লিজা কখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছে বিহান বুঝতেই পারিনি। তার মানে ওই পিশাচিনীর কথা লিজা সব শুনেছে। আতঙ্কিত জল ভরা চোখে লিজা বিহানকে আস্তে আস্তে বলল, ঘরে ঘরে চলো বিহান, ঘরে চলো। ঘরে এসে একটু ধাতস্থ হলো বিহান। লিজা, তোমাকে একটা কথা বলা হয়নি। ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন সবটা তোমার জানা দরকার। কি কথা বিহান? বিহান সবিস্তারে লিজাকে নার্সিংহোমের সব ঘটনা বর্ণনা করল। সব শুনে কান্নায় ভেঙে পড়ল লিজা। কারণ কিছু সত্য মেনে নেওয়া বড় কঠিন। মা হবার প্রবল বাসনা ছিল তার, কিন্তু সেই মাতৃত্বের স্বাদ এই জীবনে অপূর্ণই রয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই লিজা নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বিহানকে বলল, আর সময় নষ্ট করা যাবে না বিহান, আমাদের খুব বড় বিপদ। কালকে সকালেই ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করতে হবে, কালকেই। প্রবল আতঙ্কে সেই ভয়ঙ্কর দুর্যোগের রাত চোখের জলেই কেটে গেল দুজনে। পরের দিন ভোর হতে না হতেই লিজা আর বিহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য তান্ত্রিক বিষ্ণু বল্লভ শর্মার বাড়ি। গতরাতে ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। চারিদিকে গাছপালা ভেঙে পড়েছে। তবে পাহাড়ের বুক চিরে সোনালি সূর্য তার উজ্জ্বল আভায় পৃথিবীর সমস্ত কালিমা মুছে দিচ্ছে। আনমনে গাড়ির জানালার কাঁচ দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল লিজা। বিহান, আমরা আর এখানে থাকবো না বিহান। কলকাতার মায়ের সাথে থাকি। আমার খুব ভয় করছে।
ওই পিশাচি কি আমাদের ছেড়ে দেবে আদৌ? ও যদি আমি এর শেষ দেখে ছাড়বো লিজা। মনে রেখো, চিরকাল শুভ শক্তির কাছে অশুভ শক্তিকে পরাজয় স্বীকার করতেই হয়েছে। যে কোনো উপায়ে ওই শয়তানিকে সমূলে ধ্বংস করতেই হবে। আমরা কি পারবো বিহান? পারতেই হবে। পাহাড়ি আঁকা বাঁকা পথ এগিয়ে চলল গাড়ি। বিষ্ণুবল্লভ শর্মার বাড়ি পৌঁছতে বেশ একটু বেলা হয়ে গেল। বাড়ি না বলে অবশ্য সেটাকে গুহা বলাই ভালো। পাহাড়ের খাঁজে নিজের মতন একটা আস্থানা বানিয়ে নিয়েছেন। পাহাড়ের কোলে এক অদ্ভুত নীরবতা। এই তান্ত্রিক বছরের বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাই সহজে তার দেখা পাওয়া যায় না। অবশ্য ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখা মিললেও মিলতে পারে। লিজার বিহান এবড়ো খেবড়ো পাহাড়ি পথ পেরিয়ে গুরুদেবের সামনে এসে উপস্থিত হলো। পাহাড় কেটে বেশ সুন্দর একটা ঘর বানানো হয়েছে। ঘরে যথেষ্ট আলো নেই, তবে তার জন্য দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। ব্যাঘ্র আসনে বসেছিলেন তান্ত্রিক বিষ্ণুবল্লভ শর্মা। বয়স 50-এর ঊর্ধ্বে, চিপচিপে চেহারা, চোখে মুখে অদ্ভুত উজ্জ্বলতা। ঘরে একটা বড় মাটির প্রদীপ জ্বলছে, তার উজ্জ্বল হলুদ আলোয় সারা ঘর আলোকিত। পাহাড়ের গায়ে খোদাই করা আছে এক দেবী মূর্তি, তবে সেটা ঠিক কোন দেবীর তা স্পষ্ট নয়। তাদেরকে দেখে তান্ত্রিক বললেন, মায়ের সামনে বসে মাকে প্রণাম কর, মাই তোদের রক্ষা করবে। তবে কাজটা তোরা ভালো করিসনি, ওই পিশাচিনীকে বাড়িতে জায়গা দিয়ে। বিস্ময়ে হতবাক হয়ে গেল বিহান আর লিজা। এতদিন তারা এই তান্ত্রিকের অসাধ্য সাধনের কথা শুনেছে, কিন্তু আজ নিজেদের চোখে দেখে অবাক হয়ে গেল। বিহান ধীরে ধীরে বলল, আসলে আমরা ঠিক বুঝতে পারিনি বাবা। কে জাগালো তাকে এত বছর পর? ও যে তোদের শেষ করতে এসেছে। মানুষের রক্ত একবার পান করতে পারলেই ও চরম ক্ষমতার অধিকারী হয়ে যাবে। তবে এই ঋণ বহুকালের। হঠাৎই লিজার দিকে তাকিয়ে তান্ত্রিক বলে উঠলেন, তুমি সবকিছু গোপন করে কাজটা ভালো করোনি। তোমার স্বামীকে সবটা বলা দরকার ছিল। বিহান এসব কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছে না, তাই অবাক হয়ে গেল। এইসব কথার মানে কি বাবা? আর লিজা কি গোপন করছে? সেটা ওই বলুক না। প্রবল কান্নায় ভেঙে পড়ল লিজা। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, আমাদের একটা ছোট্ট সংসার ছিল, বাবা মা আর আমি। বেশ আনন্দে দিন কেটে যাচ্ছিল। মা ছিলেন হিন্দু আর বাবা ছিলেন বিধর্মী। সচ্ছলতা ছিল, তবে আয়েশ ছিল না। বাবা একটা কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু হঠাৎই কোম্পানিটা লক আউট হয়ে গেল। বাবা গভীর চিন্তায় পড়ে যান। আমি তখন সবে বোর্ডের পরীক্ষাটা দিয়েছি। আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে। কোনো রোজগার নেই, জমানো কোনো পুঁজি নেই, সব শেষ। বাবা সারাক্ষণ শুধু চিন্তায় ডুবে থাকতেন। এভাবেই বেশ কয়েকটা মাস কেটেও গেল। একদিন হঠাৎ আমাদের বাড়িতে বাবার এক বন্ধু রিচার্ড আঙ্কেল এলেন। আঙ্কেল আমায় খুব স্নেহ করতেন। আমাদের এমন অবস্থার কথা শুনে তিনি খুব দুঃখও প্রকাশ করেছিলেন। তারপর বাবাকে বললেন, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শুধু তোকে কাল একবার আমার সাথে একটা জায়গায় যেতে হবে। তারপর নাকি আমাদের টাকা পয়সার জোগাড় হয়ে যাবে। বাবাও আঙ্কেলের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। পরের দিন বাবা আঙ্কেলের সাথে কোথায় যেন একটা গেলেন। আর সত্যি সত্যি দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে আমাদের অবস্থা ফুলে ফেঁপে উঠল। নিজেদের বাড়ি, গাড়ি সব হলো।
কোনো অভাব রইল না, কিন্তু কিন্তু বাবার একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা একদম যেন একদম বোবা হয়ে গেল। সারাদিন কি যেন ভাবতো, খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত, তারপর অনেক রাতে ফিরতো। মা কিছু জিজ্ঞেস করতে গেলেই ভীষণ রেগে যেত। তারপর একদিন বাবা চিরকালের মতন নিখোঁজ হয়ে গেল। এই পর্যন্ত বলে অঝোর নয়নে কাঁদতে লাগলো লিজা। তান্ত্রিক এবার একটু উত্তেজিত স্বরে বলল, তারপর কি হয়েছিল? আমি আর মা বাবাকে অনেক খুঁজেছি, তারপর কোথাও পাইনি। এমনকি পুলিশও বাবার কোনো খোঁজ পায়নি। তারপর আমরা হাল ছেড়েই দিয়েছিলাম। হঠাৎই একদিন রিচার্ড আঙ্কেলের সাথে দেখা হলো। সব শুনে আঙ্কেল বললেন উনি আমাদের একটা জায়গায় নিয়ে যাবেন, সেখানে গেলে নাকি আমরা বাবার খোঁজ পেয়ে যাব। আমি আর মা আঙ্কেলের সাথে একটা বহু পুরনো বাড়িতে যাই। তারপর সেখানে একজন অদ্ভুত দেখতে লোক আমাদের একজন দীর্ঘদেহী বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়। ওই দীর্ঘদেহী লোকটি কালো আলখাল্লা পরা, সাদা চুল, কাঁচা পাকা দাড়ি, গোফে মুখটা পুরো ভর্তি। সে আমাদের দেখে না খুব রেগে যায়। রেগে গিয়ে বলে, কেন এসেছিস সেখানে? তোর বাবাকে আর কোনোদিন খুঁজে পাবি না। সে শয়তানের কাছে নিজের রক্ত বন্ধন করিয়ে শোধ না করে কাপুরুষের মতো পালিয়ে গেছে। শয়তান তাকে ছাড়বে না। ঠিক সময়ে শয়তান তার দাম মিটিয়ে নেবে। যা 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 যা, এখান থেকে যা যা যা। বলে না বলে বিশ্রীভাবে হাসতে লাগলো। বিশ্রীভাবে হাসতে লাগলো। এইসব অবান্তর কথার মাথা মুন্ড কিচ্ছু আমরা বুঝতে পারি না। আর রিচার্ড আঙ্কেলও এই বিষয়ে কোনোদিন মুখই খোলেনি। মা খুব ভেঙে পড়েন, আর ভয়ও পেয়েছিল স্বাভাবিকভাবেই। সবসময় না আমাকে চোখে চোখে রাখতো। জানি না কেন আমাকে নিয়ে মা অকারণে ভয় পেত খুব। আর কয়েক বছর পর মা আমাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে আসে। আর আমার বিয়ের পরে মা একটা আশ্রমে চলে যান। আমায় বলে মন দিয়ে সংসার করতে। মা আর কোনোদিন সংসারে ফিরবেন না, কোনোদিন না। এই পর্যন্ত বলে থামল লিজা। এক মনে শুনছিল বিহান। এবার শান্ত গলায় বলল, বাবা, রক্তবন্ধনটা কি? শয়তানের কাছে নিজের শরীরের রক্ত উৎসর্গ করে দিয়ে এই বন্ধন তৈরি করতে হয়। বিনিময়ে শয়তান রাতারাতি তোমাকে সুখের শিখরে পৌঁছে দেবে। অবশ্য পরে শয়তানের নির্দেশ মতন সেই রক্ত দিতে হবে। যদি না দাও তবে শয়তান তার প্রতিশোধ নেবে। যিনি রক্তের এই বন্ধন তৈরি করেছিলেন তিনি দাম না দিয়ে যদি পালিয়ে যায়, তবে সময় হলে শয়তান নিজে এসে তার আত্মজোকারোর কাছ থেকে রক্তের দাম নিয়ে যাবে। শয়তান কিচ্ছু বলে না। তার মানে লিজাকে এর দাম দিতে হবে? সেটাই নিয়ম। তাই তো ঝড় বৃষ্টির রাতে শয়তান স্বয়ং তোর গাড়িতে উঠে তোর সন্তানকে মেরে ফেলে নিজের সন্তানকে তোর বাড়িতে পাঠিয়েছে। তারপর নিজেই বাচ্চাটির আয়া সেজে এসেছে রক্তের দাম নিতে। তবে চিন্তা করিস না, আমি থাকতে ওকে কোনো ক্ষতি করতে দেব না। আজ ওর শেষ দিন। আমি তান্ত্রিক বিষ্ণু বল্লভ শর্মা কথা দিচ্ছি, তোদের রক্ষা করবই। চল চল, আমার সাথে তোদের বাড়িতে যেতে হবে এক্ষুনি।
দ্রুত গাড়ি চালিয়ে বিহান যখন বাড়ির কাছে পৌঁছলো তখন সূর্য পশ্চিম দিকে পাড়ি দিয়েছে। বাড়ির চারিদিকে প্রদক্ষিণ করে এসে তান্ত্রিক বলল, পুরো বাড়িটাকেই গ্রাস করে ফেলেছে। এই বাড়ি তো বসবাসের অযোগ্য। বিশ্রী দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় সারা বাড়ি আচ্ছন্ন হয়ে গেছে। এ বাড়ি এখন শয়তানের বাসস্থান। শোন, একে সমূলে প্রজ্বলিত করা ছাড়া আর কোনো উপায় নেই, না হলে এই পৃথিবীর বুকে নিজের বংশ বিস্তার করবে এই শয়তান, আর সেটাই তার লক্ষ্য। এবার লিজার দিকে তাকালো সে। শোন, তোর বাবার ঋণ তোকেই শোধ করতে হবে, না হলে তোর বাবার আত্মাকে আজীবন শয়তানরা বন্দি করে রাখবে। তোর বাবা মরেও মুক্তি পাবে না। বলুন বলুন আমায় কি করতে হবে? একটু পরে আমি সারা বাড়িতে অগ্নি প্রজ্বলিত করব। তোকে তখন তোর বাম হাতের তর্জনী থেকে এক ফোঁটা রক্ত সেই আগুনে উৎসর্গ করে তোর বাবার এত কালের ঋণ শোধ করতে হবে। শয়তানের কাছে যে রক্ত বন্ধন করিয়েছিল তোর বাবা, আজ তোকে চিরকালের মতন সেই বন্ধন ছিন্ন করতে হবে। তুই রাজি তো? লিজা সজল চোখে মাথা নাড়ালো। আমি রাজি। তান্ত্রিক বাড়ির চারপাশে একটা সাদা ভস্য দিয়ে গন্ডি কেটে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। আর সাথে সাথে বাড়ির মধ্যে থেকে প্রবল চিৎকার আর বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। বাড়ির চারপাশে দাউ দাউ করে চলছে আগুন, আর তার সাথে মন্ত্র উচ্চারণ। হঠাৎ সবাই তাকিয়ে দেখলো সেই পিশাচিনী প্রবল আক্রোশে ফুঁসছে, চিৎকার করে বলছে, কাজটা ভালো করলি না তোরা, নিভিয়ে দে, নিভিয়ে দে আগুন। ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে ছুটতে সেই নারী মূর্তি চিৎকার করতে লাগলো। কাজটা ভালো করলি না তোরা, নিভিয়ে দে, নিভিয়ে দে আগুন, নিভিয়ে দে। ভালো চাস তো এক্ষুনি আগুন নিভিয়ে দে, নিভিয়ে দে বলছি। তান্ত্রিক এক মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আস্তে আস্তে আগুন গ্রাস করেছে সমগ্র বাড়িটা, শুধু ভেসে আসছে তীব্র চিৎকার আর কান্না। তান্ত্রিক এবার মন্ত্র উচ্চারণ থামিয়ে লিজার দিকে তাকিয়ে বলল, নে, এই মন্ত্রপুত কাপড়টা আর এই বেলখাটা, এটা নিয়ে তোর বাম হাতের তর্জনী থেকে এক ফোঁটা রক্ত নিয়ে মন্ত্রপুত কাপড়ের ওপর রেখে ওই প্রজ্বলিত আগুনে নিক্ষেপ কর। কিন্তু তারপর ওই বাড়ির দিকে আর তাকাবি না। তাড়াতাড়ি কর, সময় খুব কম। লিজা তাই করল। তার সাথে সাথে একটা দমকা হাওয়া এসে সারা বাড়িটাকে জ্বালিয়ে দিল। বাড়ির ভেতর থেকে ভেসে এলো এক আর্ত চিৎকার। আচ্ছা শোনো না, কালই তো আমরা কলকাতা ফিরে যাব। সব বিপদ এখন কেটে গেছে, আর কোনো ভয় নেই লিজা। I'm sorry, বিহান, আমায় ক্ষমা কর। দেখো দেখো বিহান, আমি পেরেছি। বাবার ঋণ আমি শোধ করতে পেরেছি বিহান, আমি পেরেছি। সমস্ত কার্য শেষ করে তান্ত্রিক বিহান আর লিজার কাছে এলো। এছাড়া তোদের বাঁচানোর আর কোনো পথ ছিল না। আসলে মানুষ বড় লোভী। টাকা পয়সা, ধন দৌলত, নাম যশ
সবকিছুই বিনা পরিশ্রমে পেতে চায়। আর তখনই আসে বিপদ। লোভের বলি হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সুখের আশায় অজান্তেই জাগিয়ে তোলে শয়তানের মতন মারাত্মক অশুভ শক্তিকে। আর তারই কৃতকর্মের ফল ভোগ করতে হয় বাকিদের। এই বলে পিছন ফিরে জ্বলন্ত বাড়িটার দিকে তাকালো সে। জয় মা, মা গো, আজ আসি, তোদের আর কোনো বিপদ নেই। তবে দুঃখের বিষয়, তোদের বাড়িটা পুড়ে গেল। আমরা কালই কলকাতায় ফিরে যাব। এখানে আমার নিজের একটা হোটেল আছে, আজ রাতটা সেখানেই কাটিয়ে দেব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই তো এই যাত্রায় আমরা রক্ষা পেলাম। মুচকি হেসে তান্ত্রিক বিষ্ণু বল্লভ শর্মা তার বাড়ির দিকে এগিয়ে চললেন। সারাটা জীবন ভালো থাক, সুখে থাক, মা তোদের মঙ্গল করুন। জয় মা, মা গো, জয় মা। তখন সবে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পাহাড়ের খাঁজে কমলা সূর্য তখন তার শেষ আভাটুকু ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছে। একটা দুটো করে পাহাড়ের কোলে জ্বলে উঠছে আলো। দূর আকাশের চাঁদ তার উজ্জ্বল আলোয় পৃথিবীকে আলোকিত করছে। পাহাড়ি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে কত কালের জমে থাকা ঋণ।